আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে শিরোনামটি নির্ধারণ করেছি, এই শিরোনামটি অন্য একজন কানাডা প্রবাসী সাংবাদিক মিস্টার শওকত আলী সাগর। মূলত তার একটি ভিডিও দ্বারা আমি অনুপ্রাণিত হয়েছি। এই ভদ্রলোকের সঙ্গে আমার সরাসরি পরিচয় নেই। তিনি হয়তো আমাকে চিনেন, আমি হয়তো তাকে চিনি, কিন্তু আমার যতটুকু মনে পড়ে, আমি যখন একেবারে আজকের কাগজ যখন আজকের কাগজ প্রতিষ্ঠিত হলো, আমি তখন সেই প্রতিষ্ঠাকালীন একেবারে শুরুর দিকে ওটার মফস্বল বার্তা সম্পাদক ছিলাম। অর্থাৎ একটা পৃষ্ঠার সম্পাদক ছিলাম এবং সারা বাংলাদেশ থেকে যে স্থানীয় প্রতিনিধিরা খবর পাঠাতেন সেই 90 সনে, সেই খবরগুলো ছাপানোর দায়িত্ব, এডিটিং করে পেস্টিং করা থেকে শুরু করে পুরো জিনিসটাই আমার দায়িত্বে ছিল। তো সেখানে সম্ভবত মিস্টার শওকত আলী সাগর কোনো একটা জায়গা থেকে তিনি খবর পাঠাতেন। কোন জেলা থেকে পাঠাতেন আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তবে ফখরে আলম নামক আর একজন সাংবাদিক ছিলেন, যিনি পরবর্তীতে খুব নামকরা সাংবাদিক হয়েছিলেন, যশোর বাড়ি। তার সঙ্গে পরিচয় হয়েছিল যেহেতু আমি ওখানে ছিলাম মাত্র 3 থেকে 4 মাস। ফলে শওকত আলী সাগরের সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ ছিল না। এবং একটা সময় দেখুন, অঞ্জন রায়, এই যে সাংবাদিক, উনিও এরকম পাবনা থেকে সংবাদ পাঠাতেন। বেশ কয়েকজন, আব্দুল কুদ্দুস চাদু, তারপরে অঞ্জন রায়, এরা সব পাবনা থেকে সংবাদ পাঠাতেন। তো যার জন্য আমি তাদেরকে চিনতাম সেই 90 সন থেকেই, কিন্তু পরিচয় হয়ে ওঠেনি, কখনো পরিচয় হয়ে ওঠেনি। আর আমি যেহেতু 91 থেকে নিজের ব্যবসা শুরু করেছি এবং সাংবাদিকতার পেশা থেকে নিজেকে দূরে রেখেছি, এবং 2009 সনে আবার সংবাদপত্রে লেখালেখি শুরু করি এজ এ কলামিস্ট হিসেবে। কিন্তু আমার যে 1986 থেকে 90 পর্যন্ত যে প্রায় 5 বছরের সাংবাদিক জীবন, সেই সাংবাদিক জীবনের কোনো একটা সময় মিস্টার শওকত আলী সাগরকে আমি স্মরণ করতে পারি যে তিনি আজকের কাগজের নিয়মিত খবর পাঠাতেন। তো সেটি বড় কথা নয়। বড় কথাটা হলো যে আমার বস ছিলেন যেমন আমিনুল ইসলাম খান, প্রথম আলো মতিউর রহমান, আমরা একসাথে চাকরি করেছি, উই ওয়ার্ক টুগেদার, হি ওয়াজ মাই কলিগ। তো সবাই যার যার অবস্থানে বড় হয়ে গেছেন, অনেক বড় হয়ে গেছেন। তো এখানে শওকত আলী সাগর স্থানীয়ভাবে নিউজ পাঠান, ডাজ নট ম্যাটার, কিন্তু এখন তো তিনি নামকরা একজন সাংবাদিক। বা নামিল ইসলাম খান সাহেব একসময় বস ছিলেন, আমিও যখন এমপি হয়ে গেছি, তো তিনি আমাকে সম্মান করেছেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেউ বিশ্বাস করছে না, এগিয়ে আসতে গিয়েও আসছে না বলে গুরুত্বপূর্ণ তথ্য দিল গোলাম মাওলা রনি। কর্মী ছিলেন, কিন্তু আল্লাহ তাকে অনেক বড় করে ফেলেছেন, সম্মান তাকে করতেই হবে। তো সাগর সাহেব সেখান থেকে ইউটিউব করেন, তিনি মার্জিত ভাষায় কথা বলেন, পরিশীলিত ভাষায় কথা বলেন, তথ্য এবং উপাত্ত নিয়ে কথাবার্তা বলেন, এবং যেটাকে আমরা কমার্শিয়াল ইউটিউবিং বলতে পারি, সেটা তিনি কখনোই করেন না। তার কাছে যেটা ভালো মনে হয়, তিনি অবশ্যই আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধর যে সপক্ষ শক্তি, সেটিকে প্রমোট করেন বা ধারণ করেন, তার কথা সেরকমই মনে হয়েছে। কিন্তু এভাবে আওয়ামী লীগের কোনো বেনিফিশিয়ারি গ্রুপ পদ পদবিতে আছেন বা কোনোদিন আওয়ামী লীগের কোনো অনুষ্ঠান ওরকম আমি দেখিনি। কিন্তু তার কথাবার্তার মধ্যে যথেষ্ট ম্যাচুরিটি থাকে, উচ্চারণে সাবলীলতা থাকে, বাংলা ভাষা শব্দচয়ন, এবং কানাডাতে থাকা সত্ত্বেও তিনি ইংরেজি না বলে পরিশুদ্ধ বাংলা বলার চেষ্টা করেন। এবং তার ভিউ যতই কম হোক না কেন বা বেশি হোক না কেন, আমার সামনে যখনই তার কোনো টপিক আসে, আমার যদি তার হেডলাইনটা পছন্দ হয়, আমি তার সেই ভিডিওগুলো দেখি, এবং এটি আমি নিয়মিত দেখার চেষ্টা করি। এরকম একটা ভিডিও দেখলাম ওনার, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে বিশ্বের কোনো ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, কোনো রাষ্ট্র এবং কোনো পক্ষ অ্যাজ এ হেড অফ দ্য স্টেট বা হেড অফ দ্য গভর্নমেন্ট, সরকার প্রধান হিসেবে ধ্যান জ্ঞান করে, মান্যগণ্য করে, তার প্রতি বিশ্বাস এবং আস্থা স্থাপন করে বড় কোনো অর্থনৈতিক বিনিয়োগে তারা আসছে না। এর ফলে সরকারের ভিতরে এবং বাইরে একটা বিরাট ক্রাইসিস তৈরি হয়েছে। এই কথাগুলো উনি ওনার মতো করে বলেছেন। তো উনি আর এই বক্তব্য শোনার পর আমার কাছে মনে হলো যে ওনার সেই বক্তব্য যারা দেখেছেন তারা তো দেখেছেনই, তার সঙ্গে আমার নিজস্ব যে কিছু মতামত, সেই মতামতগুলো আমি অ্যাড করে আজকের এই টপিকসটি বলতে চাই। আমি প্রথমত যেটা আমি নিজেও অন্য সাধারণ মানুষের মতো আশা করেছিলাম, যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন ক্ষমতায় আসবেন সেদিন বাংলাদেশে বৈদেশিক সহযোগিতার বন্যা বয়ে যাবে। IMF সামান্য $5 বিলিয়ন বা 4.6 বিলিয়ন ঋণ দেওয়ার জন্য আওয়ামী লীগকে যেভাবে হেস্তানাস্তা করেছে, এবং আমরা সবাই ওই সময়টাতে
বলেছি, আমি নিজেও বলেছি যে আইএমএফ ঋণ নাও দিতে পারে। এবং রেজা কিবরিয়ার মতো প্রাজ্ঞ অর্থনীতিবিদ সে তো বলতে গেলে রীতিমতো কসম খেয়ে বলেছেন যে পূবের সাথে পশ্চিমে গেল আইএমএফ ঋণ দেবে না। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে আইএমএফ শুধু ঋণ দেয়নি, নজিরবিহীন দ্রুততার সঙ্গে আওয়ামী লীগ সরকারকে ঋণ দিয়েছে। ইট মিনস আওয়ামী লীগের যে শাসন ব্যবস্থা এবং তাদের যে অর্থনৈতিক ম্যানেজমেন্ট ছিল এবং তাদের যে ডাটা ছিল, আমরা যতই সমালোচনা করি না কেন, সেটি আইএমএফের দৃষ্টিতে 100% পারফেক্ট ছিল। যদি পারফেক্ট না থাকতো অত দ্রুত আইএমএফের ঋণ পাওয়া একেবারে অসম্ভব বিষয় ছিল। এর কারণ হলো বিশ্বব্যাংকের একটা কোটা থাকে যে আপনি বিশ্বব্যাংক ধরুন পদ্মা সেতুতে তারা $2 বিলিয়ন বা $1 বিলিয়ন তারা দেয়নি, কিন্তু তাদেরকে এই সেম সমপরিমাণ অর্থ কিন্তু বাংলাদেশকে দিতে হয়েছে, কিন্তু অন্য একটি প্রকল্পে। এর কারণ হলো যে সারা পৃথিবীর যে সদস্য রাষ্ট্র তাদের অর্থ দিয়ে বিশ্বব্যাংক পরিচালিত হয়, ফলে সদস্য রাষ্ট্ররা আবার নির্দিষ্ট হারে ঋণ পাওয়ার জন্য যোগ্যতা রাখে। তো বাংলাদেশের ভাগে ওইরকম একটা ঋণ আছে, সেই ঋণ নিয়ে পদ্মা সেতুতে তারা দেয়নি, কিন্তু অন্য একটা জায়গাতে তারা দিতে সেটা বাধ্য। কিন্তু আইএমএফ এর ক্ষেত্রে বিশ্বব্যাংকের মতো এরকম কড়াকড়ি নেই। আইএমএফ এর এখানে নিয়মকানুনগুলো অনেক কঠিন, এটিকে অনেকটা আইসিইউ বলা হয় ইকোনমির, এবং কোনো একটা দেশ যখন খুব এরকম একেবারে আইসিইউতে চলে যায় ফাইন্যান্সিয়ালি, তখনই সে আইএমএফ এর সহযোগিতা চায়। এক, আবার অর্থনৈতিক অবস্থা ভালো কিন্তু ইমেজ সংকটে পড়ে গেছে, বিশ্বের কোনো দেশ তাদেরকে বিশ্বাস করছে না নানা রকম প্রচারের কারণে, প্রোপাগান্ডার কারণে, তখন সেই সকল দেশকে বাধ্য হয়ে আইএমএফ এর দ্বারস্থ হতে হয় সামান্য ঋণের জন্য। তো বাংলাদেশ যখন আওয়ামী লীগ জমানাতে আইএমএফ এর ঋণ চেয়েছিল, তখন আসলে আইএমএফ এর ঋণ দরকার ছিল না, ইকোনমি সচ্ছল ছিল, ফরেন রিজার্ভ ওকে ছিল। আমরা যদিও বলতাম যে না এখন $32 বিলিয়ন নেই, ভুয়া, এসব মিথ্যা কথা, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা, কিন্তু আইএমএফ এসে যে রিপোর্ট দিল, দেখলাম যে না, আইএমএফ যেটা বলছে আওয়ামী লীগের হিসাবের সঙ্গে শুধুমাত্র একটি, যে তারা কিছু টাকা খরচ করে ফেলেছে যেটিকে তারা রিজার্ভ হিসেবে বলছে, আর আইএমএফ বলছে না ওটাকে আলাদা করো। এটা নিয়ে একটা গন্ডগোল, এছাড়া আসলে তেমন কোনো গন্ডগোল ছিল না। এটা $8 বিলিয়ন মতো, অর্থাৎ সরকারি হিসেবে, আওয়ামী লীগ সরকার হিসেবে যেটা $30 বিলিয়ন, আইএমএফ এর হিসেবে সেটা $22 বিলিয়ন, কিন্তু টাকা $30 বিলিয়ন আছেই। তো এনিওয়ে আইএমএফ ওই সময়টাতে যখন ঋণ দিল বা আওয়ামী লীগ যখন চাইলো, তখন আওয়ামী লীগের মূলত আইএমএফ এর $4.6 বিলিয়ন দরকার ছিল না ফাইন্যান্সিয়ালি, কিন্তু ক্রমাগত আমেরিকার অপপ্রচার, ক্রমাগত পশ্চিমা দুনিয়ার অপপ্রচার, এবং আমাদের মতো লোক যারা ছিল আমরা ক্রমাগত যে অপপ্রচার করেছি, ফলে পুরো সরকারের ফাইন্যান্সিয়াল সিস্টেম একটা ইমেজ সংকটে পড়েছিল, মারাত্মক ইমেজ সংকটে পড়েছিল, এবং সেই ইমেজ সংকটের জন্য কিন্তু আইএমএফ এর ঋণটা দরকার ছিল। এবং আওয়ামী লীগ এটা এত সফলতার সঙ্গে এনেছে যে এটা দক্ষিণ পূর্ব এশিয়াতে দূরের কথা, এশিয়ার অন্য কোনো দেশে যারা ক্রাইসিসে পড়েছে এত সহজে আইএমএফ এর ঋণ কেউ পায়নি, যেটা বাংলাদেশ পেয়েছে। এবং আওয়ামী লীগের জামানাতে যে কয়টি ঋণের কিস্তি তারা পেয়েছে, কিস্তির নির্ধারিত ডেট হওয়ার আগেই তারা কিন্তু পেয়েছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে আমরা আইএমএফ এর কয়টা কিস্তি পেয়েছি? যে কিস্তি জানুয়ারি মাসে পাওয়ার কথা ছিল, সেই কিস্তি জুনে দেওয়া হবে কেন? সমস্যা কোথায়? হিসাবে কি কোনো শুভঙ্করের ফাঁকি হয়ে গেছে যেটা আওয়ামী লীগ জামানাতে ছিল না, এখন নতুন করে হয়েছে? বা এমন কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমরা এখন বলতেও পারছি না, আমরা জানতেও পারছি না, বুঝতেও পারছি না, যেটা আওয়ামী লীগ জামানাতে আমরা ইজিলি জানতে পারতাম, বুঝতে পারতাম এবং বলতে পারতাম। ফলে অর্থনীতি নিয়ে কি হচ্ছে, এটা আইএমএফ এর এই সিদ্ধান্তে যে পিছিয়ে যাওয়া, ঋণ দেওয়ার পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি এই সরকারকে মারাত্মক ইমেজ সংকটে ফেলে দিয়েছে দেশের বাইরে। ফলে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে অলমোস্ট আমরা শুনেছিলাম যে $46 বিলিয়ন, এরকম আবার বলছি 46 বিলিয়ন নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস পাবেন। তিনি যখন ওই সময়টাতে জো বাইডেনের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং সাইড লাইনে জো বাইডেন তার সঙ্গে হ্যান্ডশেক করেছেন, দেখা করেছেন, একটু পাশে বসেছেন, ছবি তুলেছেন, এবং এটা নিয়ে আমরা যখন আনন্দে উদ্বেলিত, তখন আমরা ডক্টর ইউনূসের যারা পক্ষে লোক বলার চেষ্টা করেছি যে বিশ্বব্যাংক আমাদেরকে 46 বিলিয়ন, আইএমএফ দিচ্ছে 4.6 মানে 4.6 বিলিয়ন, আর বিশ্বব্যাংক আমাদেরকে পুরো 46 মানে 10 টাইমস $46 বিলিয়ন দেবে। ওই সময় রিপোর্টগুলো দেখেন, কোথায় সেই ঋণ, বিশ্বব্যাংক কোথায় সেই টাকা দিয়েছে, কিভাবে এসেছে? পুরো দেশ তো এখন চলছে গার্মেন্টস এক্সপোর্টের উপরে, আর সীমাহীন এই গত 7 মাসে বিদেশিরা 2 হাতে রেমিটেন্স পাঠিয়ে এই সরকারকে টিকিয়ে রেখেছে।
আর বিভিন্ন সেক্টরে দাম বাড়িয়ে, ট্যাক্স বাড়িয়ে মোটামুটি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যাক, এনিওয়ে, এখন IMF এর ঋণ হচ্ছে না, বিশ্ব ব্যাংকের সঙ্গে এরকম বড় কোনো লেনাদেনা হয়েছে, বড় একটা ডিল বিশ্ব ব্যাংকের $5 বিলিয়ন এসে গেছে, এরকম তো কোনো IRD বা ERD এর কোনো আমরা প্রতিবেদন দেখলাম না। এরপর ধরুন জায়গা, আমাদের বাংলাদেশের জন্য একটা বড় ডোনার। জায়গা কয় টাকা দিয়েছে বলেন তো? আপনারা কি জানেন যে জাপান কোঅপারেশন সংস্থা তারা কি বন্ধ করে দিয়েছে, না স্থগিত করেছে, নাকি দেবে না? কেন? চীন, আমরা চীন থেকে কত টাকা পেয়েছি গত 7 মাসে ঋণ হিসেবে, অথবা চীনকে আমরা কত টাকা দিয়েছি? এরপর ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এরা আমাদেরকে যথেষ্ট টাকা দেয়, প্রতি বছর অনেক টাকা দেয়, বাজেটারি সাপোর্ট দেয়, বিভিন্ন প্রকল্প বাবদ টাকা দেয়। এবং গত 7 মাসে ADB থেকে আমরা কত টাকা পেয়েছি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে কত টাকা পেয়েছি? আরেকটা হলো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, IDB থেকে আমরা কত টাকা পেয়েছি? এরপর বিশ্বের বিভিন্ন দাতার সংস্থা, যেমন ধরুন আমেরিকার বেশ কয়েকটা ফাউন্ডেশন থেকে আমাদের টাকা আসে। এবং এই যে জর্জ সরোজ নামক এক ভদ্রলোক, তিনি আমাদের বিভিন্ন NGOদেরকে টাকা দেন, বিভিন্ন রাজনৈতিক লোকদেরকে টাকা দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি করেন। এরকম জর্জ সরোজ, তার ছেলে এসে অতি সম্প্রতি বাংলাদেশে দেখা করে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। তো তিনি বা এই গত কয় মাসে কত টাকা দিয়েছেন, গত 7 মাসে কত টাকা দিয়েছেন? অথবা USAID, তারা তো বাংলাদেশে একমাত্র রোহিঙ্গাদের যে খাদ্য সহায়তা বাবদ যে অর্থ, এটা ছাড়া USAID বাংলাদেশের যে বরাদ্দ, তাদের বরাদ্দ পুরোটা বন্ধ করে দিয়েছে। এখন গত 7 মাসে বা 8 মাসে উনি আসার পর আমরা কি পেয়েছি দেশের বাইরের থেকে? লোন হিসেবে, গ্র্যান্ট হিসেবে, এমনকি ওনাকে বলা হয় NGO গ্রাম সরকার, মানে গ্রামীণ ব্যাংক এবং NGOদের সম্মিলিত প্রচেষ্টার ফসল NGO গ্রাম সরকার। তো সেই NGO গ্রাম সরকারের প্রতিনিধি হিসেবে তিনি NGOদের মাধ্যমে কত টাকা পেয়েছেন? NGO পরিসংখ্যান ব্যুরো কি বলতে পারবে যে আমরা এত ডলার পেয়েছি, যেটা বিগত বছরের তুলনায় বেশি বা কম? কিংবা এই যে আমাদের দেশে এত বড় একটা বন্যা হলো, বন্যা হওয়ার পর আমরা সবাই, এদেশের মানুষ খুব স্বপন বিলাসী, আরে বাবা, যে ছিল আমার স্বপ্ন সারিনি তাকে ভুলিতে পারিনি, তারে ভুলিতে পারিনি, এটা গান দিয়ে তুমি তুমি প্রিয়া হবে, তুমি এসো মোর প্রিয়া হবে, এই যে মানুষকে প্রেমের ভাব দেখানো। বা জীবিত অবস্থায় আমি তোমাকে কিচ্ছু করতে পারিনি, তোমার জন্য একটা সুই কিনতে পারিনি, নাকফুল কিনতে পারিনি, সুতো কিনতে পারিনি, তোমাকে বিয়ে করতে পারিনি, কাজেই আমাকে ক্ষমা করে দিও, জীবনে যদি দ্বীপ জ্বালাতে নাহি পারি, হ্যাঁ, তো আমার কবরের কাছে গিয়ে তুমি দ্বীপ জ্বালিয়ে দিতে পারো, সতীনাথের সে বিখ্যাত গান। তো এই হলো আমাদের ভীরুতা, আমাদের কাপুরুষতা। এই জিনিসগুলো এখন চলে না। এখন প্রেমিকারা বলবো, ওরে হারামজাদা, তুই, আমি মরে যাব, তারপরে তোর কবরের কাছে গিয়ে আমি মোমবাতি জ্বালাবো এবং তোকে তখন স্মরণ করবো, হ্যাঁ, নিখুচি করি তোর সেই প্রেমের, ক্যাশ দে, আইফোন, লেটেস্ট আইফোন দিবি, পারলে মার্সিডিজ গাড়ি দিবি, রোলস রয়েস ঘড়ি দিবি, তারপরে প্রেম করতে আসবি। আর যদি তা না পারিস, যে বিষ খা, একেবারে ওই হারপিক খেয়ে মরে যা, হারপিকের পয়সা যদি না থাকে আয়, আমি দেই। এখন প্রেমিকারা এরকম প্র্যাকটিক্যাল। তো মোর প্রিয়া হবে, দেব খোপায় তার আর ফুল। তো আমি দোকান থেকে ফুল কিনতে পারছি না, রজনীগন্ধা কিনতে পারছি না, আমি আকাশের তারা দিয়ে খোপায় ফুল দিয়ে দেবো। কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গান, শুনতে ভালো শোনে, কিন্তু এখন কেউ বলে যে না, আমার খোপায় এখন আর ফুল দরকার নেই, যদি পারিস আমাকে এই 1 লাখ টাকা খরচ করে চুলটা হেয়ার ডাই করে দে, দুবাইতে নিয়ে যা, ব্যাংককে আমাকে নিয়ে যা, সুন্দর করে আমাকে ঘুরে নিয়ে আস। এই ধরনের প্রেমিক। তো ওই প্রেমিকের যদি প্রেম সবচেয়ে স্পর্শকাতর যে জায়গাগুলো, সেখানে যদি অর্থ ঢুকে যায়, তাহলে আমাদের যে স্বাভাবিক জীবন, সেই স্বাভাবিক জীবনে অর্থের তাণ্ডব কোন পর্যায়ে? এখানে উই নিড ক্যাশ, নট কাইন্ড, কোনো উপহার চাই না, একেবারে ক্যাশ চাই। তো ক্যাশের সেই জায়গাটি এখন হাঙ্কি পাঙ্কি দেওয়া হবে না, গল্প দেওয়া হবে না, মোটিভেশনাল স্পিচ দেওয়া হবে না, এখানে ডাইরেক্ট টু দি পয়েন্টে দেখাতে হবে এত টাকা এনেছি, এত টাকা এই প্রকল্পে খরচ করেছি। শেখ হাসিনাকে যতই স্বৈরাচার বলেন না কেন, মেট্রো রেলে যখন উঠেন, তারপরে শেষে পদ্মা ব্রিজে যখন উঠেন, এক্সপ্রেসওয়েতে যখন উঠেন, একেবারে সুন্দর সুন্দর রাস্তাঘাটে চলেন,
মানুষ ওখান থেকে 80% টাকা চুরি করা হয়ে গেছে, ওটা নিয়ে মানুষ চিন্তা করে না। যে পদ্মা সেতু পাড়ি দেয় সে শুধু বারবার শেখ হাসিনাকে মনে করে, ইনুস সাহেবকে মনে করে না। আর ইনুস সাহেবের অবস্থা দেখে সবাই বলে যে ওই যে পদ্মা থেকে যে টুস করে ফেলে দেওয়া কথা বলা হয়েছিল, এটা লোকজন কিন্তু পাবলিক স্মরণ করে। এটা হলো রিয়ালিটি, এবং সেই রিয়ালিটির মধ্যে থেকে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তাকেই প্রমাণ করতে হবে, তার সরকারকে প্রমাণ করতে হবে যে দে আর মোর পাওয়ারফুল, মোর স্ট্রেন্দার অ্যান্ড ইফেক্টিভ রাদার দেন এনিবডি ইন দ্য নিয়ারার পাস্ট। বিশেষ করে শেখ হাসিনা সরকারের সব কিছু চাইতে তারা এখন ভালো করছেন, কিন্তু সেটা কি তারা বলতে পারবেন? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।